অবস্থানে সভাপতি মণ্ডলী, উপস্থিত শিক্ষক শিক্ষিকা এবং মৃত পরিবারের সদস্য এবং রাস্তার সামনে দাঁড়িয়ে যারা আমাদের আলোচনাগুলি শুনছেন, তাদেরকে প্রথমে আমি জেএমসি এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা জানেন আজকে কী কারণে আমরা এই গণ অবস্থানে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই যে 10,323 শিক্ষক শিক্ষিকা, প্রায় অনেকেই আমাদের চাকরি কী কারণে চলে যায় সঠিক, কিন্তু সিদ্ধান্ত ওনারা হয়তো বা জানেন না বলে আমি মনে করি। হয়তো এটা আমার ভুলও হয়ে থাকতে পারে, কারণ অনেকেই বলে যে এনসিটির কারণে আমাদের চাকরি চলে যায়, কেউ বলে RTE অ্যাক্টের জন্য আমাদের চাকরি চলে যায়। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, আমাদের চাকরি চলে যাওয়ার পেছনে মূল কারণ হলো 2003-এর রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি। ওই 2003-এর রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসির কারণেই আমাদের চাকরিগুলি চলে যায়। এর পেছনে কিন্তু অনেক কিছু কারণ, যেটা অপ্রাসঙ্গিক হলেও অনেক সময় উদাহরণস্বরূপ কিছু জিনিস বলতে হয়। সেটা হলো, ভারতের রামায়ণকে আমরা মহাকাব্য বলি। ওই মহাকাব্যে বালি এবং সুগ্রীব দুইজন ছিলেন। বালিকে হত্যা করা হয়, কেন করা হয়েছিল উদ্দেশ্য কিন্তু অন্যরকম। রাবণকে জয় করতে গেলে একজনকে নিতে হবে, কিন্তু ওনার কোনো দোষ ছিল না, ওনাকে হত্যা করা হলো। ঠিক সেইভাবে মহাভারতে একালব্য কোনো গুরুর কাছে গুরু শিক্ষা কিন্তু গ্রহণ করেনি, কিন্তু দুই পক্ষের মধ্যে কোনো এক পক্ষকে সমর্থন করার জন্য একালব্যর কাছে কিন্তু গুরু দক্ষিণা চাওয়া হয়েছিল এবং একালব্য সে গুরু দক্ষিণা দিয়ে দিয়েছিল। ঠিক এই 10,323 পক্ষ বিপক্ষের চক্রান্তের শিকার। এই 10,323 পক্ষে বিপক্ষের চক্রান্তের শিকার। এখনও কেউ কেউ বলে 13,000, কেউ কেউ বলে 9,000 পক্ষে বিপক্ষে। একটা পক্ষ বলতে চায় আর একটা সংখ্যা, আর একটা পক্ষ বলতে চায় আর একটা সংখ্যা। আমি বলবো, পরিষ্কার করেই বলবো, 10,323-এর সবার চাকরি চলে যায়নি। সেটাকে কিন্তু চক্রান্ত করে এবং তৎকালীন সময়ে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া সেটা ভুল তথ্য রাজ্যের জনগণের সামনে তুলে ধরেছিল এবং রাজ্যের শিক্ষা দপ্তর পুঙ্খানুপুঙ্খভাবে চিফ জাস্টিস অনারেবল দীপক গুপ্তার জাজমেন্টকে তখন মূল্যায়ন করেনি। এবং ওই জাজমেন্ট কেন করা হয়েছিল সেটাকে কিন্তু প্রথমেই আমাদের জানা অবশ্যই দরকার। 51 নম্বর রিট পিটিশনে যে আবেদনটা ছিল সেটা হলো রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসিকে নিয়ে। 2003-এর 31 অগাস্ট যে রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসিটা প্রকাশিত হয়েছিল এবং 2013-14-এর কিছু সংখ্যক ইউজিটি শিক্ষকদের চ্যালেঞ্জ করা হয়েছিল আনসিলেক্টেড ক্যান্ডিডেটের পক্ষ থেকে। আনসিলেক্টেড ক্যান্ডিডেট অনেকেই ইন্টারভিউতে বসেছিল, এর মধ্যে 429 জন চ্যালেঞ্জ করেছিল। এটা 10-এর জিটি এবং 13-14-এর ইউজিটি সহ। পিটিশনার ছিল 429 জন এবং দীপক গুপ্তা যখন জাজমেন্ট দিয়েছিল তখন 2010-এর জিটি এবং
2013-14 ইউজিটি সহ 58টা রিট পিটিশনকে ক্লাব টুগেদার করে এবং 462 জনের এগেনস্টে জাজমেন্টটা দেওয়া হয়েছিল। সেটাই আমরা বারবার বলেছিলাম, কিন্তু অনেকেই বলে রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসির কারণে এই চাকরিগুলি চলে যায়। আমি বলবো, যদি রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসির কারণে চাকরিটা যদি চলে যায়, তো এই রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি দিয়ে শুধুমাত্র 2010-এর জিটি পিজিটি 2013-14 ইউজিটিকে নিযুক্ত করা হয়নি। এই রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি দিয়ে শুধু এডুকেশন ডিপার্টমেন্টে 2005-এ পিজিটি, 2007-এ পিজিটি, 2009-এ এটি, 2010-এ জিটি পিজিটি, 2011-তে এটি, 2012-তে সায়েন্স এটি, 2013-14-তে ইউজিটি এবং লাস্ট 2015-16-তে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং আইএসগুলোই নিযুক্ত করা হয়েছিল। তাহলে যদি রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসির কারণে চাকরিটা চলে যায়, এই 3 রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি দিয়ে শুধু আমি বলবো শিক্ষা দপ্তরের সমস্ত রিক্রুটমেন্টটাই তো চলে যাওয়ার কথা ছিল। এই রকমটা হলো না কেন? এখানেই আমরা বলি, এই যে জাজমেন্টের কয়েকটা প্যারা যদি ওনারা তৎকালীন সময়ে বিশ্লেষণ করত, কিন্তু সবাই আজকে এই রাস্তার মধ্যে বসে থাকতে হয় না। কি সেই পয়েন্টগুলি ছিল? আমি বলবো 51 নম্বর রিট পিটিশনের যদি প্যারা 33, প্যারা 39, প্যারা 41, প্যারা 122 এবং প্যারা 127, এই কয়েকটা প্যারাকে যদি তখন তারা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতেন, তাহলে কিন্তু আজকে আমরা স্কুল ছেড়ে এই রাস্তার সামনে বসে থাকতে হতো না। কি কারণে এটা হয়েছে? অবশ্যই কোনো না কোনো চক্রান্ত এটার সঙ্গে যুক্ত। কেউ ক্ষমতার লোভে, হয়তোবা কেউ ক্ষমতা টিকে থাকার জন্য। আমি বলবো, ওই সমস্ত পেছনের দরজা দিয়ে যারা ক্ষমতায় থাকতে চায় বা ক্ষমতায় আসতে চায়, তাদের সতর্ক হয়ে যান। কারণ রাজ্যের জনগণ বর্তমানে এই 10,323 কেন চাকরি থেকে চলে যায় তার কারণটা বুঝে গেছে, এবং রাজ্যের জনগণ আমাদের সঙ্গে এখন। আমি বলবো, কয়েকদিন আগে শাসক দলের কোনো এক বিধায়ক উনি বলেছে যে আমাদের চাকরি চলে গেছে, কিন্তু আমরা নাকি আবেগের কারণে আমাদের চাকরি চলে যায় না বলে। আমি বলবো, যারা এই রকম কথাগুলি বলে থাকে তাদেরকে আমি বলবো, আপনারা জাজমেন্টকে আবার মূল্যায়ন করে দেখুন, এবং কোনো জায়গাতে কোনো যদি সন্দেহ থেকে থাকে, আপনারাও তো আইনজীবী হয়ে থাকতে পারে, বা যদি আইনের মধ্যে আপনাদের কোনো কিছু বোঝার যদি বাকি থাকে, সার্ভিস লয়ার যারা আছে তাদের সঙ্গে একটু আলোচনা করে পরবর্তীকালে আমাদের সম্পর্কে কিছু একটা বললে আমরা খুশি হব। যাই হোক, আমরা বলবো, যদি আমাদের চাকরি চলে যায়, আমি বলবো ওই যে 2012 সালে যারা সায়েন্স অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে চাকরিতে নিযুক্তি লাভ করেছিল, তাদের মধ্যে 537/2012 4 জন রেসপন্ডেন্ট ছিলেন এবং 39 জন পিটিশনার ছিল। 4 জন ছিল রেসপন্ডেন্ট, 39 জন ছিল পিটিশনার। এখন যখন পার্টি করা হয় কোনো কেসে, পক্ষে বিপক্ষে সবাইকে নিয়ে কিন্তু পার্টি করা হয়। ওই 51 নম্বর রিট পিটিশন অনুসারে সবাইকে কিন্তু পার্টি করা হয়েছিল। তখন যারা আনসিলেক্টেড ক্যান্ডিডেট তারা ছিল 429 জন, এবং এই 429 জন যাদের বিরুদ্ধে এলিগেশন এনেছিল আর 58টা রিট পিটিশন মূলে তখন 462 জনের এগেন্সে আনা হয়েছিল। তার মধ্যে 462-র মধ্যেই 4 জন কিন্তু সায়েন্সের, বাকিরা কিন্তু তারা 4 জন রেসপন্ডেন্ট, বাকি যে 39 জন ছিল পরবর্তীকালে কিন্তু 2 জন আর 3 জন কেস উইথড্র করেছিল, 37 জন হয়ে যায়। যদি এখন বর্তমান হাইকোর্টের চিফ জাস্টিস
কিছুদিন আগে জাজমেন্ট দিয়েছিল এই 12 সায়েন্সের চাকরি সংক্রান্ত ব্যাপারে। যদি পলিসি নিয়ে চ্যালেঞ্জ করে সবার চাকরি যদি চলে যায় তো সায়েন্সের 41 জন না হয়ে কেন 962 জন হলো না? এর প্রশ্নের উত্তর কে দেবে? কে দেবে প্রশ্নের উত্তর? রাজ্যের মাননীয় শিক্ষা দপ্তরের অধিকর্তা বা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার প্রশ্ন, তার উত্তর কে দিবে? হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে, যাদের নাম শুধু 51 নাম্বার রিট পিটিশনের সঙ্গে লিঙ্ক আছে তাদেরকে ডিসকন্টিনিউ করো। ডিসকন্টিনিউ করা মানে কেন, অর্থ কি? টার্মিনেশন, ওয়ান কাইন্ড অফ টার্মিনেশন। তো 962 না হয়ে শুধু 41 জন হলো কেন? তাহলে 127 মান্যতা দেওয়া হলো না কি আমরা বলতে পারবো? নিশ্চয়ই আমরা বলবো 127 প্যারা অনুসারেই তাদের চাকরি কিন্তু থেকে যায়। তাহলে এখন বর্তমান সরকারকে আমার অনুরোধ, আগের সরকার ভুল করেছে বলেই আমরা বিসর্জন দিয়েছিলাম, আপনারাও আমাদেরকে কথা দিয়েছিল এবং আপনাদের ন্যাশনাল লিডার যারা ছিল বিজেপির, বিধানসভা নির্বাচনের আগে আপনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যদি রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আছে আইন এবং সংবিধান মেনেই এই 10,323 জনকে রেস্কিউ করবে। এখন আমি বলবো আইন এবং সংবিধান মেনেই তো আপনারা এখন আমাদেরকে রেস্কিউ করতে পারে, তাহলে করলো না কেন? নিশ্চয় আপনারাও আপনাদের রাজনীতির খেলার শুরু করেছে বোধহয় আমাদের সঙ্গে। পূর্বে যারা খেলেছিল এখন আপনারাও সেই খেলাই খেলতে যাচ্ছে আমাদের সঙ্গে। আমি অনুরোধ রাখবো আপনাদের, আপনারা কিন্তু যে কথাগুলি আমাদের সঙ্গে রেখেছিলেন সেটা কিন্তু পালন করুন। তার সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা যখন মহাকরণে মিলিত হয়েছিলাম, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমরা সমস্ত বিষয়গুলি তখন তুলে ধরেছিলাম। এই 10,323কে কীভাবে রক্ষা করা যায়। 10,323কে রক্ষা করতে গেলে আমরা প্রথমে বলেছিলাম 10,323-এর 127 প্যারা অনুসারে সবার চাকরি কিন্তু চলে যায়নি। ওইখানে কিছু সংখ্যক শিক্ষকদের চাকরি চলে যাওয়ার কথা, বাকি বৃহৎ অংশের চাকরি কিন্তু এখনো চলে যায়নি। স্যার, আপনারা সেই প্যারাকে অ্যাপ্লাই করুন। তখন উনি বলেছিলেন, আগে কেউ নাকি উনাকে সেইভাবে বিশ্লেষণ করেনি, তাই উনি বলেছিল তখন যে 1 থেকে 2 মাসের মধ্যেই আমি এই 10,323-এর স্থায়ী সমাধান করব। তার সঙ্গে আমরাও বলেছিলাম যারা চাকরি পেয়েছিল তাদের কোনো দোষ ছিল না, কারণ ওই যে 462 জন তাদেরও কোনো দোষ ছিল না, কারণ অন্যান্যরা এই রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি নিয়ে যেভাবে চাকরিতে যোগদান করেছিল সেইভাবেই তারাও চাকরিতে যোগদান করেছিল। রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসির ইন্টারভিউ মেথড ছিল অরাল বেসিস, এবং এর আগে এই রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি দিয়ে যারা চাকরিতে নিযুক্তি লাভ করেছিল এই 462 জনও সেইভাবেই চাকরিতে নিযুক্তি লাভ করেছিল। এবং তাদেরকে রেস্কিউ করার একমাত্র উপায় হলো নন টিচিং পোস্ট, তাদেরকে সেখানে রেস্কিউ করে দেন আর আমাদেরকে শিক্ষকতায় রেখে দিন। এই প্রস্তাব আমরা যখন রেখেছিলাম তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খুশি হয়ে উনি বলেছিলেন যে 1 থেকে 2 মাসের মধ্যেই আমাদের স্থায়ী সমাধান করে দেবে। আজকে কয়দিন হয়ে গেল, আর যখন ওনার সময় পার হয়ে যায়, আমরা পার হওয়ার আগেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আবার দেখা করার জন্য আমরা চিঠি দিয়েছিলাম, 2 বার চিঠি দিয়েছিলাম, কিন্তু চিঠির উত্তর দেয়নি উনি। এবং রাজ্যপালকেও আমরা চিঠি দিয়েছিলাম, রাজ্যের মাননীয় রাজ্যপাল প্রথম যখন চিঠি দেয় তার কোনো উত্তর দেয়নি, এবং লাস্ট যখন আমরা চিঠি দেই সেই চিঠির উত্তর উনি দিয়েছিলেন। উনি চিঠিতে বলেছে যে কোভিড-19-এর কারণে নাকি আমাদের সঙ্গে দেখা করতে পারবে না। যখন এই 10,323 কোনো মিটিং মিছিল সভা আলোচনা করতে যায় তখন চলে আসে কোভিড-19।
আর কোনো রাজনৈতিক দল যখন হল ভর্তি করে আলোচনা করে মিছিল করে তখন কি কোভিড-19 করোনা ভাইরাস কি তখন দূরে সরে যায়? তখন কি করোনা ভাইরাস দূরে সরে যায়? আর 10,323 শুধু নাকি করোনা ভাইরাস সঙ্গে নিয়ে আসে? করোনা ভাইরাস তো ভাইরাস 10,323 লগেও থাকতে পারে বা রাজনৈতিক দলগুলির নেতৃত্ব বা কর্মীর সঙ্গেও থাকতে পারে। শুধু সেইভাবে মূল্যায়ন করলে চলবে না, কারণ এই 10,323 আমরা জানি সমগ্র পৃথিবী কোভিড-19 আক্রান্ত, ভারতবর্ষ আক্রান্ত, আমাদের ত্রিপুরা রাজ্য আক্রান্ত, আমরাও আক্রান্ত, কিন্তু তার বেশি আমরা আরও আক্রান্ত। এই কারণে আমরা না খেয়ে মরে যাচ্ছি। 77 জন মারা গেল, আর যে কতজন মারা যাবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। হয়তো আগামীকালকে আমিও মারা যেতে পারে, আমারও কোনো গ্যারান্টি নেই। তাই আমি বলবো কোভিড-19 তো শুধু আমাদের, কোভিড-19 কারণে কিন্তু আমাদের সমস্যা সমাধান করতে পারে না এমনটা না। যদি সৎ ইচ্ছা, মানবিক যদি দৃষ্টিভঙ্গি যদি থাকে, এই 10,323 সমস্যার সমাধান করার একমাত্র 1 ঘন্টার সময়। ক্যাবিনেট যদি ডিসিশন নেয় 127 প্যারা আমরা অ্যাপ্লাই করব, তাহলে বৃহৎ সংখ্যক শিক্ষক কিন্তু আবার চাকরিতে যোগদান করতে পারবে, এবং ওই যে বাকি 462 জন তারা নন টিচিংয়ে কিন্তু যোগদান। এই 462 জনের মধ্যে কিন্তু 4 জন অলরেডি সায়েন্সের রেসপন্ডেন্ট, বাকি শুধু 458 জন। এখন আমার প্রশ্ন এই জায়গাতে, চাকরি থাকা সত্ত্বেও সায়েন্সের তারা যদি চাকরি করতে পারে, কেস থাকা সত্ত্বেও, আমাদের মধ্যে যাদের নামে কোনো কেস নেই তারা কেন চাকরি থেকে টার্মিনেট হলো? এবং রাজ্যের শিক্ষা দপ্তরের অধিকর্তা যখন ওনাদেরকে টার্মিনেশনের করব কিনা চিঠি দিয়েছিল, 7 দিনের জবাব দেওয়ার জন্য সময় দিয়েছিল, সেই সময় আমাদেরকে কেন দেওয়া হলো না, বা কি কারণে দেওয়া হলো না? কেন মাতৃসুলভ আচরণ করা হলো 10,323 সঙ্গে, আর তাদের সঙ্গে কেন অন্যরকম আচরণ? এই প্রশ্নের উত্তর আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে থেকে আমরা চাই, তার জবাব কিন্তু দিতে হবে। এবং রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা উত্তর চাই। উনি বারবার বলছেন যে পরীক্ষায় বসুন। সায়েন্সের 41 জন তারা কি পরীক্ষায় বসতে হবে না পরীক্ষায় বসতে হবে না, উনার কাছে তার জবাবও কিন্তু আমরা চাই। সেই প্রশ্নের উত্তরও কিন্তু উনি দিতে হবে। আমরা যতদিন না পর্যন্ত আমরা আমাদের প্রশ্নগুলির কোনো সদুত্তর না পাই, ততদিন পর্যন্ত আমরা এই গণ অবস্থানে আমরা বসে থাকব। আপনারা আসুন, আলোচনা করুন আমাদের সঙ্গে কিভাবে সমস্যার সমাধান করতে হয়। যদি কোনো রাস্তা না থাকে আপনাদের, রাস্তা কিন্তু আমরা দেখিয়ে দেব আপনাদের কিভাবে রেস্কিউ করতে হয়। কিন্তু যদি আপনারা কাল বিলম্ব যদি শুরু করে, কিন্তু 10,323 সঙ্গে লাইন কিন্তু লম্বা হবে, বলে দিয়ে যায়, লাইন কিন্তু লম্বা হবে। যারা আমাদেরকে কেস করেছিল, এই যে 429 জন, তারা শুধু শিক্ষা দপ্তরে না, সরকারের কোনো না কোনো দপ্তরে তারা চাকরি করে। এখন কয়েকজন আমরা খুঁজে বের করে তাদেরকেও কিন্তু টার্মিনেট করার ব্যবস্থা আমরা করব, যদি আমাদের সমস্যার সমাধান না করে। আইনের রাস্তা সব আমরা খুলে নিচ্ছে। আমরা আইন জিনিস কি, আইনের পিছনে দূরতে আমরাও আইন শিখে গেছি, আমরাও শিখেছি কিছু। হয়তো আমাদের সার্টিফিকেট নেই, কিন্তু আইনের তর্কের খাতিরে লাইন কিন্তু লম্বা হবে। পরিষ্কার বলে দিয়ে যাচ্ছে, আপনারা এখনোই সতর্ক হন এবং আলোচনায় আসুন। যদি আলোচনা আমাদের সঙ্গে না করে, পরবর্তীকালে কিন্তু লাইন লম্বা হবে। আমাদের যদি রিভাইস এমপ্লয়মেন্ট পলিসি যদি ভুল হয়ে থাকে, 11টে যারা চাকরিতে যোগদান করেছিল তারা তো 3টা ভুল নিয়ে চাকরিতে এখনো করে। রিভাইস এমপ্লয়মেন্ট পলিসি ভুল, RTE অ্যাক্ট, NCT অ্যাক্ট যেটাই বলুন সেটাও ভুল। কারণ ভারতবর্ষে NCT গাইডলাইন শুরু হয় 23 অগাস্ট 2010। আমরা এর আগে আমাদের চাকরি প্রক্রিয়া কিন্তু শেষ হয়েছিল। পরবর্তীকালে 2011তে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং 2012তে অ্যাসিস্ট্যান্ট সায়েন্স টিচার নিযুক্তি করে। তারা কোন রুলসে? একটা রিভাইস এমপ্লয়মেন্ট পলিসি ভুল, একটা NCT গাইডলাইন ভুল, এবং তাদেরকে সেকেন্ডারি টিচার হিসাবে নিযুক্তি করেছিল।
সেকেন্ডারি টিচার হিসাবে যদি নিযুক্তি করতে হয় এনসিটি গাইডলাইন অনুসারে নিশ্চয়ই তখন বিএড থাকতে হবে, টেট থাকতে হবে এবং গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকতে হবে। তাদের কি আছে? শুধু আমরাই অযোগ্য, না আমাদেরকে যারা বলে অযোগ্য বলে তারা যোগ্য, না আমরা অযোগ্য? প্রশ্নগুলি বিচার না করার পর এইভাবে আইডেন্টিফিকেশন করাটা কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন যেই হয়ে থাকে তারা যুক্তিযুক্ত বলে মনে করবে না। তাই আমি বলবো আইনগুলিকে লজ্জার কোনো কারণ নেই, লাজ লজ্জার কোনো কারণ নেই। ভুল সবারই হতে পারে, আমারও হয়ে থাকতে পারে, বা উপর মহলে যারা আসে তাদেরও ভুল থাকতে পারে। মানুষ মাত্রই ভুল করতেই পারে, কিন্তু মানুষই ভুল সংশোধন করতে পারে। সেই ভুল সংশোধন লজ্জা শরমের কোনো ব্যাপার না। করুন না আপনারা সংশোধন, কি আছে? জনসম্মুখে আপনারা তুলে ধরুন, আমরা চলে যাব গণ অবস্থানের মঞ্চ থেকে। সেই না করে পরীক্ষার কথা বারবার বলবেন না আপনারা। কেন পরীক্ষা? আমাদের বিচার প্রক্রিয়া এখনো শেষ হয়নি। আপনারা জোর করে একদল বলছে 13,000, একদল বলছে 9,000। আরে বা, এটা কি জিনিস? আমরা 9,000-এ যাব না 13,000-এ যাব? আগে আমরা বিচারটা আপনারা করুন, তারপরে আমরা আমাদের অবস্থানটা ঠিক করব। আমাদের অবস্থান এখনো আপনারা ঠিক করতে পারছে না, আবার বলছেন আপনারা আমাদেরকে জোর করে পরীক্ষায়। কি পরীক্ষা? ইন্টারভিউ দিয়ে কি চাকরিতে এলাম? তৎকালীন সময় এটাই পরীক্ষা। এই পরীক্ষা পাস করেছি বলে আমি চাকরিতে আসিলাম, এবং কি কারণে চলে গেছে তার কোনো উত্তরই হলো না, আবার বলছে জোর করে আমাকে পরীক্ষায় বসতে। তার সঙ্গে পরীক্ষা দেব তো 3-এর থেকে যারা শিক্ষা দপ্তরে চাকরিতে যোগদান করেছিল আনুন সবাইকে, আমরাও দেব পরীক্ষা, তারাও দিতে হবে পরীক্ষা। যেহেতু রিভাইস এমপ্লয়মেন্ট পলিসিকে চ্যালেঞ্জ করা হয়েছিল, তো শুধুমাত্র 10-এর জিটি, পিজিটি, 13-14 ইউজিটি কেন? আপনারা ওই 51 নাম্বার রিট পিটিশন পরিষ্কারভাবে একটু খুলে দেখুন। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে 2003-এর রিভাইস এমপ্লয়মেন্ট পলিসিকে চ্যালেঞ্জ করা হয়েছিল, শুধুমাত্র 10-এর, 13-14-এর তাদেরকে না। আপনারা আবার পরিষ্কার করে দেখুন, এবং ওই যদি আপনারা পরিষ্কার করে অবস্থান করে 3-এর থেকে যারা শিক্ষা দপ্তরে চাকরিতে যোগদান করেছিল সবাইকেই পরীক্ষায় নিয়ে আসুন, আমরাও দেব পরীক্ষা তাদের সঙ্গে। এক গ্যারান্টি দিতে পারলে আমরাও যাবো পরীক্ষায়, যদি না দিতে পারেন আমাদেরকে কিন্তু আমাদের অধিকার ফিরিয়ে দেন। কয়েকদিন পরেই হয়তো বা অন্যরকম কি হবে, আপনারা কিন্তু মুখ লুকানোর জায়গা থাকবে না। তখন পরিষ্কার বলে দিচ্ছে সময় থাকতেই আপনারা শুধরে যান। হয়তোবা আমরা অনেক কিছু লাভ করতে পারি, যার কারণে বলছি আপনারা শুধরে যান, এবং ভুল যদি কারোর হয়ে থাকে, যিনি ভুল করেছেন আইডেন্টিফিকেশন করুন, যদি সাজা দেওয়ার কোনো কিছু যদি থাকে সেটার ব্যবস্থা আপনারা করুন, কিন্তু অযথা এই পরীক্ষা এখন আমাদের সামনে তুলে ধরবেন না। আরও আমি বলতে চাই, রিভাইস এমপ্লয়মেন্ট পলিসি দিয়ে শুধুমাত্র সরকারের স্কুলে চাকরিতে মাস্টাররা যোগদান করে নেই। এই রিভাইস এমপ্লয়মেন্ট পলিসি দিয়ে গভ এডেড স্কুলে শিক্ষকরা নিযুক্তি লাভ করেছিল। তারা কি রিভাইস এমপ্লয়মেন্ট পলিসির মধ্যে থেকে না রিভাইস এমপ্লয়মেন্ট পলিসির বাইরে? এটাও আপনারা পরিষ্কার করুন। লাইন কিন্তু লম্বা হবে, আমি বলে যাচ্ছি। লাইন যদি আমাদের সমস্যার সমাধান আপনারা যদি না করেন, গভ এডেড প্রাইভেট স্কুলগুলি যারা চাকরিতে এখন আছে 2010-এর পরে বা 2003-এর পরে, তারা কোন রিভাইস এমপ্লয়মেন্ট পলিসিতে চাকরিতে আছে? তারা কি টেট দিয়ে চাকরিতে যোগদান করেছে না টেট ছাড়া? তারও জবাব কিন্তু আসবে। আর বেশি দিন না, আমরা শুধু অপেক্ষায় আছি আপনাদের। আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, চ্যালেঞ্জ কিন্তু যখন আপনাদের দিকে যাবে তখন কিন্তু লাইন লম্বা থেকে আরও লম্বা হবে। এবং 2015-16-এর হেডমাস্টার যারা নিযুক্তি লাভ করেছিল তারা কোন রিভাইস এমপ্লয়মেন্ট পলিসি? তারা কি বিএড না কি? তারা তো উইদাউট বিএড, উইদাউট টেট। আপনারা এটাও দেখে নিন। শুধু দোষ পরীক্ষা আমাদেরকে দিলে চলবে না। এখন শুধু আমি বলবো, রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ যারা এতদিন আমাদের ভুল বুঝেছিলেন, প্রিন্ট মিডিয়া বন্ধুরা, কিন্তু তারাও আজকে
আমাদের সঙ্গে কি আচরণ করা হয়েছিল তারাও কিন্তু এখন বুঝে গেছে। কারণ আমি একটা কথাই বারবার বলি, আমরা লালকেও চিনি না, আমরা গেরুয়াকেও চিনি না, সাদাও চিনি না, কালাও চিনি না, সবুজও চিনি না। চাকরি চলে যাওয়ার কারণেই আমরা আজকে এই রাস্তার সামনে। আমাদের যদি চাকরিতে থাকতো সেভাবে আমরা রাস্তায় থাকতে হতো না। আমরা রাজনৈতিক চক্রান্তের শিকার। আমি বারবার একটা কথাই বলবো, ক্ষমতার জন্যই এই 10,323-এর সঙ্গে খেলা করা হয়েছে, যার কারণে কেউ বলে 13,000, কেউ বলে 9,000। কোন সংখ্যাটা আমরা ঠিক বলবো? কোন সংখ্যা পরিষ্কার করুন না আপনারা। আমরা যেটা আগে আমাদের যে দাবি, যদি সেই দাবি ন্যায়সঙ্গত হয়, সেই দাবিকে নিয়ে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সর্বদলীয় বৈঠকে আলোচনা করুন। 10,323 আমরা যে বক্তব্যগুলো এখন জনগণের সামনে বা মিডিয়ার সামনে তুলে ধরছি সেটা কি যুক্তিযুক্ত কিনা, বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলবো, উনি 2017 সনে যখন বিজেপির রাজ্যের সভাপতি ছিলেন এবং রাজ্যের বর্তমান শিক্ষা এবং আইনমন্ত্রী, তখন উনি বিরোধী দলের বিধায়ক ছিলেন। ওই সর্বশিক্ষার শিক্ষকরা যখন রেগুলার হওয়ার জন্য অনশন ধর্মঘট করেছিল, তখন কিন্তু ওনারা ওই অনশন ধর্মঘটে গিয়ে বলেছিল, রাজ্যের ক্যাবিনেট বা মন্ত্রিসভা যদি সিদ্ধান্ত গ্রহণ করে এই সর্বশিক্ষার শিক্ষকদের সমস্যার সমাধান একদিনেই সম্ভব। আমরা 21 দিন এখানে বসে আছি, এখন রাজ্যের ক্যাবিনেট কোথায়? এখন রাজ্যের ক্যাবিনেট কোথায়? ওনারা তখন বিরোধী দলে ছিলেন, এখন ওনারা শাসক দলে। এবং ওনারা বলেছিলেন ক্ষমতা আসার আগে যে আইন এবং সংবিধানের মধ্যে এখনো আমাদের চাকরি চলে যায়নি। তাহলে কেন আপনারা বলছেন যে আবেগে নাকি আমরা বলে আমাদের চাকরি চলে যায়নি? 127 প্যারা অনুসারে তো আমাদের চাকরি চলেই যায়নি। প্রমাণ কিছুদিন এই 18 ডিসেম্বর হাইকোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্ট অনুসারে পরিষ্কার। এটাকে মান্যতা দিতে আপনাদের অসুবিধার কোথায়? মান্যতা দিলেই তো সমস্যার সমাধান। আর কেউ কেউ বলছেন আমাদের খাওয়া নাকি ওই মেলার মাঠ থেকে। আমি অনুরোধ করব, এই গণ অবস্থান মঞ্চ থেকে আমরা কৃষ্ণনগরের উৎকৃষ্ট মানের খাওয়া চাই। আগামীকালকে শুধু মেলার মাঠের না, আমি কৃষ্ণনগরের পোস্ট অফিস সমিতির যে উৎকৃষ্ট মানের খাওয়াগুলি যদি আমাদেরকে ওনারা পরিবেশন করে, আমরা দুহাত ভরে ওনাদেরকে আমন্ত্রণ করব। এবং আমাদের এই প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে নিবেদন থাকবো ওনাদের কাছে, ওনারা যাতে উৎকৃষ্ট মানের খাবারগুলি যাতে আমাদের সামনে তুলে নিয়ে আসে, আমরা গ্রহণ করব, কিন্তু মাছ এবং মাংস বাদ দিয়ে। বাকি সব খাবার কিন্তু আমরা গ্রহণ করব, মাছ এবং মাংস বাদ দিয়ে। আনুন না আপনারা, অসুবিধা কোথায়? আমাদের এখানে লালও আছে, সাদাও আছে, গেরুয়া আছে, সব কিছু আছে আমাদের এখানে, নাই কেউ না। কারণ ত্রিপুরা রাজ্যের 90% লোক রাজনীতি করে যার যার ফিলোসফিতে। আমিও আমার ফিলোসফিতে আমি রাজনীতি করি, কিন্তু সেটা আমার ভারতবর্ষের সংবিধানের অধিকার অনুসারে আমি আমার মত প্রকাশ করি। তাই তো আমি বলতে চাই, 1.6 থেকে 46% ফিলোসফির কারণে। যদি সেটাকে আপনারা ভুল বুঝে থাকেন তাহলে চলবে না। কিন্তু 1.6 থেকে 46 থেকে যে কত পার্সেন্ট আবার নিচে চলে আসবে, তাই তো ফিলোসফি, যার যার ফিলোসফি অ্যাপ্লাই করবে। আমিও আমার ফিলোসফি আবার অ্যাপ্লাই করব। ভুল হয়ে থাকলে হয়ে থাকতে পারে, আবার ভুল সংশোধন করব, কি আছে? তাই আপনাদেরকে আমার অনুরোধ, আর যাতে আপনারাও ভুল না করে, আমরাও যাতে ভুল করতে না হয়, আপনারা একবারে শুধরে নিন। 25 কেন 50 রাখবো, ভুলটা যদি আপনারা সংশোধন করেন। শুধু অনুরোধটা থাকবো, ভুল যাতে আপনাদের অতি দ্রুত আপনারা সংশোধন করে। তাই রাজ্যের আপামর জনগণ এবং 10,323 যারাই আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবো, আপনারা আরও কয়েকটা দিন ধৈর্যের সঙ্গে আমাদেরকে সঙ্গ দেন এবং ধৈর্য যাতে আমাদের না ভাঙে। কারণ আমাদের ঐক্যটাই হলো আমাদের শক্তি। আর কিছু একটা অংশ রাজ্যের শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে
ওইটাকে বলা হয় আবার বৃহৎ অংশ। আমাদের দৃষ্টিতে সেটা ক্ষুদ্র একটা অংশ। তারা বলে সরকার যা দিবে তাই আমরা নেব, আর এই সরকার যা দিলে তাই নিব। তো সংগঠনের কি দরকার? সংগঠন তো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই হলো সংগঠন। সংগঠনের তৈরি করার উদ্দেশ্যে তা জানতে হবে। জগাই মাদাইয়ের মতো আলোচনা করলে চলবে না। জগাই আর মাদাইয়ের মতো যদি কেউ আলোচনা করে থাকে, সেটা মূর্খের স্বর্গে বাস করে তারা। কারণ দেখি নাকি স্বর্গে গেলেও দান ভাঙে, সেই রকম যাতে না করে। আমি বলবো সংগঠন আমরা এই কারণেই করি, আমাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে, সেই অন্যায়কে নেই করার জন্যই আমরা সংগঠন করি। এবং আমরা আগে 4টা সংগঠন, আমরা লাস্ট, জাস্টিস কিন্তু লাস্ট। পূর্বেই 3টা সংগঠন ছিল। আমরা যখন আমাদের 10,323-এর সঙ্গে স্থায়ী সমাধানের জন্য আলোচনা যখন করতে যাচ্ছিলাম, এই 4টা সংগঠনের সঙ্গেই আমরা সোশ্যাল মিডিয়া বা চিঠির মাধ্যমে আমন্ত্রণ করেছিলাম। আমরা 3টা গ্রুপ, অ্যাডহক পে অ্যাসোসিয়েশন, আমরা 10,323, জাস্টিস ফর 10,323 টিচার্স, আমরা একত্রভাবে আলোচনা করেছিলাম। কিন্তু ওই একটা সংগঠন, তারা নাকি বলে রাজনীতির কারণে তারা আমাদের সঙ্গে আসতে পারে না। আরে রাজনীতিও ওনারাই করছে, আমরা তো রাজনীতি করিনি। আমরা এই তিনটা সংগঠন যখন আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি তৈরি করি, আমাদেরকে কোনো একটা কালার নিয়ে আমরা তৈরি করি? সেখানে তো কোনো কালার নেই আমাদের মধ্যে। কিন্তু তারা নির্দিষ্ট কোনো একটা কালার এবং কোনো একটা শব্দ বারবার ওনারা ব্যবহার করে। তাই রাজনীতি করছে কারা? আমরা না তারা? এই কিছু সংখ্যক সদস্যকে দিয়ে তারা বলছে সরকার দিবে, পরীক্ষা দিবে, আবার পরীক্ষার প্রশ্নও বলে তারা দিয়ে দিবে। আরে পরীক্ষার নামে আবার শুরু হয়ে গেল মেডিকেল সিট কেলেঙ্কারির মতো। পরীক্ষার নামে কেলেঙ্কারি, পরীক্ষার আগে প্রশ্ন। তো 9,000 চাকরি ছেড়ে দেন না, কি দরকার পরীক্ষার? পরীক্ষার আগে যদি প্রশ্ন ওনারা ব্যবস্থা করে দিতে পারেন। আবার এও বলছে তাদের সঙ্গে যারা আছে, তো 10,323-এর কথা কোথায় গেল? তাদের সঙ্গে যদি 50 জন 60 জন থাকতেই পারে, থাকলে তারা প্রশ্ন পেয়ে পরীক্ষায় পাস করবে, বাকিরা পরীক্ষা প্রশ্ন মিলবে না, পাসও করবে না। তো 10,323-এর কথা বলে সংগঠন করলে কেন? এর জবাব কে দেবে? জবাব দেওয়ার সময় এসে গেছে আমাদের। জবাব এবং আমাদের দিতেই হবে। এই সমস্ত যারা সমাজের ওই জগাই মাদাইয়ের মতো পরিচিত, তাদেরকে কিন্তু আইডেন্টিফিকেশন করা দরকার আমাদের। আমি বলবো সবাইকে ধৈর্যের সঙ্গে আরও কয়েকটা দিন আপনারা আমাদের এখানে সংখ্যাটাকে বাড়ুন। সংখ্যাটা বাড়লে আমাদের শক্তি, এবং সেই শক্তি আমাদের সাফল্যের একমাত্র চাবিকাঠি। কারণ কেউ আমার বক্তব্যে কেউ দুঃখ লাভ করার বিষয় না। কারণ আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন আলোচনা করেছিলাম, আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে পরিষ্কার বলেছিলাম, এই 10,323-এর যদি দীপক গুপ্তার জাজমেন্টকে পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা হয়, তাহলে কিন্তু 10,323-এর সবার চাকরি চলে যায়নি। 10,323-এর কিছু সংখ্যক চাকরি চলে যাওয়ার কথা, বৃহৎ সংখ্যক না। এবং ওই যে কিছু সংখ্যক যারা শিক্ষক শিক্ষিকা, তাদেরকে কিন্তু আমরাই চাকরির ব্যবস্থা করেছি। কিন্তু তারা ভুল বুঝেছিল। যখন আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম এই 2020-এর জানুয়ারি মাসে, তারা কেউ কেউ আমাদেরকে ফোন করেছিল, আপনারা 10,323-এর কথা বলে 10,323-এর সঙ্গে প্রতারণা করছে। আমি বলেছিলাম আমার সংখ্যা কিন্তু বেশি না, আমাদের সঙ্গে 70 থেকে 80 জন, বৃহৎ সংখ্যাটাই আপনাদের লোকে। আমাদের সঙ্গে মাত্র 60 থেকে 70 জন, তা নিয়ে আমরা তো ক্ষুদ্র একটা অংশই। তবে আমরা যা করতে যাচ্ছি, কিন্তু 10,300-তে সবারই মঙ্গল হবে যদি আমরা সেখানে একটা কিছু করে আসতে পারি। কিন্তু ওই কেসে রাজ্য সরকার একটা সুযোগ পেয়েছিল, সেই সুযোগ রাজ্য সরকার কিন্তু সদ্ব্যবহার করেনি। সেখানে কিন্তু আমাদের সঙ্গে চক্রান্ত করেছে। কিন্তু যে এমএ দাখিল করেছিল বর্তমান রাজ্য সরকার, সে এমএতে উল্লেখ করেছে রাজ্য সরকারে যে তৎকালীন আনসিলেক্টেড ক্যান্ডিডেট
তারা 58 রিট পিটিশনের এগেনস্টে 462 জনকেই চ্যালেঞ্জ করেছিল, বাকিদেরকে না। এবং এই মধ্যে ওই 12 সায়েন্স 537/2012 এটাও কিন্তু এটার সঙ্গে একটা কেস। তাহলে কেস থেকেও যদি তারা চাকরিতে থাকতে পারে, আমরা কেন? আমরা বলছিলাম, কিন্তু বর্তমান রাজ্য সরকার ওইখানে একটা জায়গাটা উল্লেখ করেছে যে আমাদেরকে যখন চাকরিতে নিযুক্তি করা হয়েছিল তখন নাকি এনসিটি গাইডলাইন মেনে আমাদেরকে চাকরিতে নিযুক্তি করেনি, যার কারণে আমাদেরকে কোয়ালিফিকেশন না থাকার কারণে আর চাকরিতে রাখতে পারবে না। কি অদ্ভুত! এনসিটি গাইডলাইন চালু হয় 2010-এর 23 অগাস্ট। জিটিপিজিতে চাকরিতে যোগদান করেছিল। তো এনসিটি গাইডলাইনের প্রশ্ন আসলো কোথায়? এবং এনসিটি গাইডলাইনের পরে যাদের চাকরি, এই যে 12 সায়েন্স, এবং তারা যদি থাকতে পারে, ইউজিটিরা থাকতে পারবে না কেন? এর জবাব কিন্তু আমরা পাইনি। এই কারণে আমরা বলি ইনজাস্টিস। আমরা জাস্টিসের জন্য রাস্তায় নেমেছি। জাস্টিস যতদিন না পর্যন্ত পায় ততদিন পর্যন্ত আমরা এই জাস্টিসের জন্য লড়াই করব। এবং এই লড়াই তখনই শেষ হবে যেদিন আমাদের জাস্টিস দেওয়া হয়। আমরা দাবি বলছি না, জাস্টিস দেও আমাদেরকে। জাস্টিসের জন্য আমরা লড়াই সংগ্রাম করছি। এখন আমাদের সঙ্গে ইনজাস্টিস করা হয়েছে, এখনও করা হয়েছে। কারণ 12 যে কেস, কিছুদিন আগে এটা দেখলেই পরিষ্কার আমাদের সঙ্গে ইনজাস্টিস কিভাবে করা হয়েছিল তখন, সেটা দেখলেই পরিষ্কার। এখন রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে অনুরোধ, 12 যদি আমাদের সঙ্গে লিঙ্ক থাকে বলে 41 জনকে ডিসকন্টিনিউ করে 458 জন হবে না কেন? প্রশ্ন। এটার উত্তর কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তরকে দিতেই হবে। এবং যে তদন্ত কমিশন, সেই তদন্ত কমিশনের রিপোর্ট জনসম্মুখে তুলে ধরতে হবে। এবং কে ভুল করেছে, কারা ভুল করেছে, কেন করেছে, তার জবাবও কিন্তু আপনার জনসম্মুখে দিতে হবে। অযথা আমাদেরকে এই 13 আর 9-এর মধ্যে কিন্তু বেমিল সংখ্যা মানে বেজাল সংখ্যা, 9ও বেজাল, 13ও বেজাল। এই বেজাল সংখ্যায় আমাদেরকে রাখবেন না, পরিষ্কার। বড়কে একটা আছে 13 অঙ্কে ফের 9ও আঙাবন সানামুসুঙ 13 বেজাল 9 বেজাল, जोंनो বেজাল সংখ্যাও তা তন্দি, जोंनो সঠিক সংখ্যাও তন্দি। যাই হোক, আমি আর বেশি আলোচনা করব না। এই কয়েকটা কথা বলে আমার আলোচনা করা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।